হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি আবারও একটি রেসিপির সঙ্গে। তোমরা সকলেই জানো আমি বিভিন্ন ধরনের রেসিপি বানাতে খুবই ভালোবাসি। তাই আজকে বানিয়েছিলাম নেপালি সাধেকো মাশরুম রেসিপি। এই রেসিপিটি খুবই ইজি এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। চলো তাহলে দেখে নিই এই রেসিপিটা বানাতে কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি। যেহেতু বলেছি মাশরুমের রেসিপি, তাই প্রথমেই লাগবে মাশরুম। এখানে আমি 1 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। ছোট প্যাকেটের 1 প্যাকেট মাশরুম নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমি পরিষ্কার করার জন্য এই মাশরুমের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই কিছুটা পরিমাণে আটা। এখানে 2 টেবিল স্পুন আটা দিয়ে এইভাবে কিন্তু ভালো করে রাব করলেই এই মাশরুমের ওপরে যে কালো কালো দাগগুলো থাকে সেগুলো উঠে যাবে এবং মাশরুমটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এরপর খুব ভালো করে এটাকে জলের সাহায্যে ধুয়ে নিতে হবে। এইভাবে মাশরুম যদি পরিষ্কার করা হয় খুব তাড়াতাড়ি মাশরুম পরিষ্কার করা যায়। তাই প্রথমে এরকম আটা দিয়ে ভালো মতন মাশরুমটাকে পরিষ্কার করে নিয়ে এবার কিছুটা জল দিয়ে মাশরুমকে ভালো মতন পরিষ্কার করে নেব। এই মাশরুমগুলো একেবারেই ফ্রেশ মাশরুম নিলে ভালো, তাহলে এই রেসিপিটি খুবই ভালো হয়। এখানে এখন আটা দিয়ে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে দিচ্ছি। মাশরুমের গায়ে সাধারণত অনেক রকমের ধুলোবালি লেগে থাকে, তাই খুব ভালো করে 2-3 থেকে 4 বার জল পাল্টে কিন্তু ধুয়ে নিচ্ছি। এই মাশরুমগুলো ধোয়া হয়ে গেলে মাশরুমগুলোকে কিছুক্ষণের জন্য জল ঝরিয়ে একেবারে শুকনো করে নিতে হবে। তারপরে এই রেসিপির জন্য মাশরুমটা রেডি হয়ে যাবে। এখানে দেখো এইভাবে কিন্তু আমি জলের মধ্যে এই রাব করে করে কিন্তু মাশরুমগুলোকে ধুয়ে নিচ্ছি। এরপরে একটি এরকম ঝাড়নির সাহায্যে জলটাকে ঝরিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ ধরে শুকনো করে নেব, যাতে মাশরুমটা খুব ভালোভাবে ড্রাই হয়ে যায়। 10 মিনিট মতন পরে এটাকে রান্না করব। তার আগে আমি কিছু চপিং করে নিচ্ছি। যেমন এখানে লাগবে রসুন, 2টো মাঝারি সাইজের টমেটো এবং 1টি মাঝারি সাইজের পেঁয়াজ। রসুনটাকে এখানে পিল করে নেওয়ার পর তারপরে আমি কেটে নেব টমেটো এবং সঙ্গে পেঁয়াজ। এখানে পেঁয়াজ এবং রসুন সব কিছুই কিন্তু আমরা বাড়িতেই সাধারণত পেয়ে যাই, আর খুবই সহজে এই রেসিপিটি বানানো যায়। একেবারে মাশরুমের একটি অন্য ধরনের রেসিপি। খেয়ে বলবেন আপনারা কেমন লাগলো রেসিপিটি। এখন রসুন ছাড়ানো হয়ে গেলে এরপর কেটে নেব টমেটো এবং পেঁয়াজ। টমেটোটা দুফালি করব এবং পেঁয়াজটাকে এখানে একেবারে ঝিরিঝিরি করে কেটে নেব। প্রথমে আমি টমেটো কাটছি। টমেটোটা দেখুন এইভাবে কিন্তু 2টো ফালি করে রেখে দেবো, আর কিচ্ছু করার দরকার নেই টমেটোর ক্ষেত্রে। খুবই ইজি রেসিপি, যারা কখনো রান্না বান্না করেননি তারাও কিন্তু খুব সহজে এই মাশরুমের রেসিপি বানিয়ে ফেলতে পারবে। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ লাগবে 1 প্যাকেট মাশরুমের জন্য। যেহেতু এখানে খুব কম পরিমাণে মশলা ব্যবহার হয়, তাই এই রেসিপিটি কিন্তু একেবারে হেলদি একটি রেসিপি। সবাইকে দিতে পারেন এই রেসিপিটি রান্না করে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এদিকে আমি মাশরুমটা আগে থেকে কেটে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দেওয়ার পরে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এখানে কড়াইতে খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। তারপরে মাশরুমগুলোকে এখন ভেজে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ কুক করে নেব, তারপরে স্লো ফ্লেমে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে একেবারে কিন্তু মাশরুমগুলোকে রান্না করে নিতে হবে। এরপরে আর কোনো রকম রান্না হবে না, তাই মাশরুমগুলোকে এই পর্যায়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম একেবারেই কিন্তু মিডিয়াম রেখেছি। এই মিডিয়াম ফ্লেমে গ্যাসের মধ্যে এই মাশরুমটাকে একেবারে ভেজে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু মাশরুমটা পুরোপুরি রান্নাও হয়ে যাবে। এখন দেখুন বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, আর এই পর্যায়ে আমি অল্প লবণও দিয়েছিলাম। তারপরে ঢাকনা দিয়ে 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন আরও কিছুটা জল আছে, তারপরে এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। এখন এই জলটাকে শুকানোর জন্য গ্যাসের ফ্লেম এখন হাই করে দিয়েছি। হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করলে, এই গ্যাসের ফ্লেম যখন হাই থাকবে তখনই কিন্তু মাশরুমটা ঠিক এরকম দেখতে হবে। এখন মাশরুমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এই মাশরুমটাকে এবার তুলে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। যে প্লেটে আমি সমস্ত কিছু একসঙ্গে মিশ্রণ করব সেই প্লেটের মধ্যেই নামিয়ে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আবারও সাদা তেল। খুবই অল্প পরিমাণে তেল এখানে ইউজ হয়, তাই অল্প অল্প করে তেল দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর অল্প তেলেই কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু হয়। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। যে টমেটোগুলো আমি হাফ করে রেখেছিলাম সেই টমেটোগুলো, এবং এখানে 6 থেকে 7 কোয়া রসুন দিয়েছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিলাম এবং 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 5টা মতন গোলমরিচ। এরপরে সমস্ত উপকরণগুলোকে অল্প লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। এখন আমি এটাকে আর নাড়াচাড়া বেশি করব না। এই পর্যায়ে অল্প নাড়াচাড়া করে নিই, বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তারপরে যখন টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, এগুলোকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে একেবারে পেস্ট বানিয়ে নিতে হবে। এখন দেখুন এই পর্যায়ে টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি ওপর থেকে টমেটোর ছালগুলোকে তুলে নেব। একটা এরকম টঙ্গের সাহায্যে টমেটোর ছালগুলোকে ধীরে ধীরে টান দিলেই কিন্তু খুব সহজে উঠে আসবে। এবার এই টমেটোগুলো এবং সমস্ত রসুন এবং লঙ্কা সব কিছুকেই নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব বেশ কিছুক্ষণের জন্য। ঠান্ডা করে নিয়ে তারপরে পেস্ট করে নিতে হবে। দেখুন টমেটোগুলো কিন্তু একেবারেই সফট হয়ে গেছে। এই মশলার জন্যই কিন্তু এই রান্নার টেস্ট অপূর্ব হবে। তাই এই মশলাটা কিন্তু অবশ্যই এই রান্নাতে বিশেষ একটি উপকরণ বলতে পারেন। এবার আমি একটি প্লেটের মধ্যে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটিকে পেস্ট বানিয়ে নেব। আর এই পর্যায়ে মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। আমি যেহেতু আগে খুবই অল্প লবণ দিয়েছিলাম, তাই স্বাদ অনুযায়ী আবারও অল্প পরিমাণে এই মিক্সিং জারের মধ্যেই মশলার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এরপরে মিক্সিং জারের মধ্যে এটিকে পেস্ট করে নেব। একেবারে মিহি পেস্ট করতে হবে। আর লঙ্কার পরিমাণ আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। এটি ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। তবে দুটো লঙ্কাতে কিন্তু ভালোই ঝাল হয়েছিল, তাই আপনারা চাইলে এই দুটো লঙ্কা দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন পেস্টটা রেডি হয়ে গেছে। আর এদিকে মাশরুম আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা কোচানো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কিন্তু ভাজার প্রয়োজন নেই, এইভাবে কাঁচা দিলেই এর টেস্ট ভালো হবে। এরপরে দিয়ে দিতে হবে এর মধ্যে যে মিশ্রণটা আমি রেডি করলাম মিক্সিং জারের মধ্যে, সেই মিশ্রণটা। তবে শুধুমাত্র এই মিশ্রণটা দিয়েই কিন্তু রান্নাটা বা রেসিপিটা শেষ নয়, এর সঙ্গে একটা ছোঁকও দিতে হবে। সেই ছোঁকটা কিভাবে দেব সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমি সমস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটি এই ধরনের ছোঁক দেওয়া বা তড়কা প্যান নেব, এর মধ্যে কিন্তু তড়কাটা দিয়ে দেবো। তড়কার মধ্যে এখানে দেব সর্ষের তেলটা ভালো মতন গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মেথি এবং অল্প পরিমাণে কালো সর্ষে। এরপরে এর মধ্যে অল্প হলুদ দিয়ে দেব। এটিকে আমি এরপরে এই প্লেট বা এই মাশরুমের ওপরে কিন্তু একেবারে ঢেলে দেব। দেখুন এইভাবে গরম অবস্থায় এটিকে দিয়ে দিতে হবে। তারপর এটিকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কেটে রাখা কিছুটা ধনেপাতা এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এখন দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতটা সিম্পল রেসিপি যে এতটা টেস্টি হতে পারে তা আমি না বানালে বুঝতে পারতাম না। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবার সমস্ত কিছু ভালো মতন মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প ধনেপাতা ছড়িয়ে তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভাতের সঙ্গে আমি সার্ভ করেছিলাম। খেতে অপূর্ব হয়েছিল। টক ঝাল মিষ্টির এই রেসিপিটি কিন্তু টেস্টি খুবই হয়। এই রেসিপিটি যদি আপনারা বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you for watching my video.